স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধু, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ইংলিশে প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি WBA কনস্টেবল ম্যানের জন্য। আজকে আমাদের এই প্র্যাকটিস সেট নম্বর হচ্ছে 42। ওকে, তো অলরেডি আমরা 41টি আপলোড করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। বিস্তারিত আমরা আলোচনা করবো। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটি কি রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। তো তোমরা জানো প্রিপোজিশন থেকে 4 থেকে 5 নম্বর কিন্তু তোমরা পাবেই। তো ফার্স্ট এই কোয়েশ্চেনটা কী রয়েছে যে হি ইজ হেল্ড ড্যাশ ইলনেস আফটার লং ট্রিটমেন্ট। ওকে, তো ফিক্সড প্রিপোজিশন, এই হেল্ড নামক যে শব্দটা রয়েছে এরপরে কী প্রিপোজিশন বসবে। ওকে, তো তোমরা আমার সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে তোমরা 30-এর ভিতর কত পাচ্ছ। ওকে, তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন বি, যেটা রয়েছে অফ। ঠিক আছে, তো হেল্ড অফ এইটা হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার কিওর্ড অফ, বা কোনো একটা অসুস্থ থেকে নিজেকে সারিয়ে তোলা, বেঁচে ওঠা। ওকে, তাই দেখো হি ইজ হেল্ড অফ ইলনেস আফটার লং ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে এই হেল্ড নামক একটাই শব্দ রয়েছে যার পরে কি বসে, অফ বসে। আশা করছি এইটা যদি পরীক্ষা আসে তোমরা অনায়াসে করে নিতে পারবে। নাম্বার 2 কী রয়েছে যে হি রিভেঞ্জড হিমসেলফ হিজ এনিমি ফর দ্য মার্ডার অফ হিজ ব্রাদার। তো এই যে রিভেঞ্জের পর হিমসেলফ আছে এটা না, কিন্তু রিভেঞ্জটা হয়েছে ভার্ব, এরপর এই যে শূন্যস্থান তারপরে প্রিপোজিশন বসাতে হবে। অর্থাৎ রিভেঞ্জড যে শব্দটা মানে তোমার প্রতিশোধ নেওয়া, এই শব্দের পরে কী প্রিপোজিশন বসে। তো এই রিভেঞ্জ শব্দটার পরে সাধারণত দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে তোমার অন আর 2 নম্বর হচ্ছে তোমার ফর। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে এই যে অন কোথা বসে এবং ফর কোথা বসে। আগে দেখিনি যে এই যে দুটো অ্যান্সারের ভিতরে এই অর্থাৎ 2 নম্বর অ্যান্সারটা কী হবে, এটা অ্যান্সার হবে অন, অর্থাৎ সি নম্বরটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কোনো একটা ব্যক্তির ওপর যদি কেউ রিভেঞ্জ নেয় তাহলে অন বসে। আর আমরা জানি কোনো কিছুর জন্য, অর্থাৎ কোনো ইনজুরি হয়েছে, ঠিক আছে, ইনজুরি শব্দটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কী বসবে, ফর। ঠিক আছে, তাহলে দুটো তোমরা পেয়ে গেলে, রিভেঞ্জড অন বা রিভেঞ্জ অন, আর একটা হচ্ছে রিভেঞ্জ ফর। পার্ট 3 যেটা রয়েছে দেখো যে সি ইয়ার্নড দ্য টার্ম রিটার্ন টু হার অন হোম। ওকে, ইয়ার্নড, তো সে তার নিজের বাড়িতে ফেরার জন্য ইয়ার্নড হয়েছে। ইয়ার্নড মানে কি আকাঙ্ক্ষা, এর নিয়ারেস্ট মিনিং হচ্ছে তোমার লংড ফর। ঠিক আছে, লংড ফর। তা আরেকটা তোমার প্রিপোজিশন শিখে নিলে যে লংডের পর তোমার ফর বসে। আরেকটা তোমাদেরকে বলেছি ডিজায়ার, DESIRE, অর্থাৎ লং ফর, ইয়ার্ন ফর আর ডিজায়ার ফর, এই তিনটের মানে কিন্তু এক। তো দেখো তিনটের পরে কিন্তু প্রিপোজিশন ফর বসছে। ওকে, নাম্বার 4 কী রয়েছে, অ্যাট লাস্ট হি ট্রাইমড হিজ ডিফিকাল্টিজ। তো এই ট্রাইমড নামক যে ভার্বটা রয়েছে এরপরে কি প্রিপোজিশন বসবে। ট্রাইম মানে জেতা, উইন। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু কষ্টকর যখন কষ্ট থেকে সে ওভারকাম করবে, জিতবে, ঠিক আছে, তখন টাইমের পর ওভার বসবে। ঠিক আছে, অর্থাৎ ওভারকাম শব্দটা আমি বলে দিলাম, ওভারকাম করা অর্থাৎ তার সমস্ত ডিফিকাল্টিজকে, অর্থাৎ কষ্টকর সে কিন্তু জয় করেছে। ঠিক আছে, যেরকম তোমাদের সমস্ত ডিফিকাল্টিজ তোমরা জয় করবে যখন তোমরা WP এই মেন, অর্থাৎ WP তুমি একটা পুলিশ হয়ে যাবে, অর্থাৎ যখন তুমি এই WP জবটা পেয়ে যাবে তোমার সমস্ত ডিফিকাল্টিজকে তুমি ট্রাইম ওভার করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এবার আমরা যেটা দেখব যে পার্টটা হচ্ছে ইরর কারেকশন। তো এখান থেকে 3 থেকে 4 নম্বর আসে। ঠিক আছে, তো দেখে নিই একটু সহজ ভাষায় তোমাদেরকে বোঝানো যায় কিনা। নাম্বার 4 যেটা দেখো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ারিং অ্যাট দ্য রিটেন এক্সামিনেশন ইনক্রিজেস এভরি ইয়ার, নো এরর। তো এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটার তোমরা আগে দেওয়ার চেষ্টা করো এবং আমার সাথে আমি যখন অ্যান্সারটা বলো তোমরা মিলে নিও। ওকে, তো এই যে সেন্টেন্সটার মধ্যে কোনো ইরর নেই, অর্থাৎ এটা হচ্ছে নো ইরর। তো এইটার ক্ষেত্রে কি ইরর আসতে পারে বলা যায় না, পরীক্ষা এটাতে আসলে খুব ভালো, যদি না আসে তাহলে কী ইরর আসতে পারে। প্রথমে যেটা আসবে দেখো, এই যে স্টুডেন্টস, এই যে শব্দটা এস আছে, তবুও এখানে যে মূল ভার্ব হয়েছে এখানে ইনক্রিজেস, এখানে কিন্তু এখানে মূল ভার্ব নাই। হ্যাঁ, ইনক্রিজেস, অর্থাৎ আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে SBS যোগ হয়, কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে SBS যোগ হয় না, কিন্তু ইনক্রিজেস হয়েছে এবং এখানে দেখো স্টুডেন্টস রয়েছে, সেদিক থেকে এটা ভুল হতে পারে। অর্থাৎ এখানে ইনক্রিজেস এই শব্দটা থাকবে না, সেই ক্ষেত্রে ES শব্দটা থাকবে না। হ্যাঁ, ইনক্রিজ শব্দ থাকবে কিন্তু ES থাকবে না, তাহলে ভুল। ঠিক আছে, কেন, দ্য নাম্বার অফের পর সর্বদাই কিন্তু প্লুরাল নাউন বসে,
বা পুনরানুপ্রাসী, কিন্তু ভার্বটা সিঙ্গুলার, এটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার অফ, ঠিক আছে। এরপরে কি বসবে, সাবজেক্টটা যেটা বসবে সেটা সিঙ্গুলার প্লুরাল বসবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার বসবে। অতএব এখানে যদি ইনক্রিজেস এই শব্দটা না থাকতো, ইয়েস না থাকতো, তাহলে ইরর হতো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো এই রিলেটেড অনেক ভিডিও আমার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নাও। এবং তোমরা যদি আমাদের পেড কোর্সে ভর্তি হতে চাও WP কনস্টেবল মেনের জন্য, যেটা আমাদের 5ম বেস চলছে, সেখানে তোমরা 600 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো এবং আমাদের সমস্ত রেকর্ডেড ভিডিও তোমরা দেখে নিতে পারো। 1 মাস লাগবে না, 10 থেকে 15 দিনের ভিতরে তোমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা অনায়াসে 15+ নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, যদি কেউ ইচ্ছুক হও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন হয়ে যাও। ওকে, নাম্বার 5 কী হচ্ছে, দ্য কনস্ট্যান্ট শাউটিং, অতিরিক্ত মানে পরপর মানে অনবরত চিৎকার of slogans do not solve the problems of the country, no error. ওকে, তো এই পার্টটার ভিতরে অর্থাৎ 4টে যে পার্ট হচ্ছে এর কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, তো এই সেন্টেন্সটার ভিতরে ভুল রয়েছে, সেটা হচ্ছে অপশন বি পার্টটা। কী হবে, এই যে স্লোগানের জায়গা হবে তোমার ডাজ নট, স্লোগান হবে ডাজ নট। কেন, এই সাবজেক্ট হচ্ছে তোমার সিঙ্গুলার। দ্য কনস্ট্যান্ট শাউটিং অফ স্লোগানস, মাথায় আসতে পারে যে স্লোগানের সাথে এস যোগ আছে মানে এটা সিঙ্গুলার, না, এই টোটালটা দ্য কনস্ট্যান্ট শাউটিং, এইটা হচ্ছে মূল যে সাবজেক্ট। দ্য কনস্ট্যান্ট শাউটিং অফ স্লোগানস, এই টোটালটা হচ্ছে সাবজেক্ট যেটা সিঙ্গুলার, কিন্তু ভার্বটা বসেছে প্লুরাল, সেই জন্য এই ডু নটের জায়গায় তোমার ডাজ নট হবে। ঠিক আছে, চলো তারপর একটা দেখে নিই। নাম্বার 6টা হচ্ছে এরর। কী রয়েছে, অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস there is more interesting users in small towns than in metros, no error. ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু নিউজপেপার রিপোর্টস অনুযায়ী দেয়ার ইজ মোর ইন্টারনেট ইউজার্স, এখন প্রচুর ইন্টারনেট ইউজার রয়েছে ছোট ছোট টাউনস তোমার মেট্রোর সাইডে। ওকে, তো মানে না জানলে তোমার কোনো প্রবলেম নাই, তোমরা শিখে নিতে পারবে। তো এখানে ইরোরটা কী রয়েছে, এই যে বি পার্টেরটা কি, এখানে ইজটা হয়ে যাবে তোমার আর, তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু নিউজ রিপোর্টস, এখানে রিপোর্টসটা কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। অনেক রিপোর্ট, নিউজ পেপার বিভিন্ন রিপোর্ট থেকে এটা জানা গিয়েছে, ঠিক আছে, বা সেই মত অনুসারে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে ইজের জায়গা হয়ে যাবে তোমার আর। ঠিক আছে, তো 6টা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা দেখব নাম্বার 7 যেটা রয়েছে, যে কি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, স্পেলিং এরর, অর্থাৎ এখান থেকে তোমার 4 পাবে। ঠিক আছে, এরপর তোমাদের একটা স্ট্র্যাটেজি নিয়ে চলে আসবো, যে কি করে তোমরা ইংলিশে 15+ অনায়াসে কয়েকটা টপিক, বেশি পড়তে হবে না, ইম্পর্টেন্ট টপিক, এবং এই মুহূর্তে তোমরা কি বইটা ফলো করবে সে ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও আমরা নিয়ে আসছি। অতএব বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। তো দেখো এখানে 7 নম্বর যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে 4টে, এই 4টে ওয়ার্ড হচ্ছে ফিনান্সিয়াল। ঠিক আছে, তো এর কারেক্ট বানানটা কী হবে, জাস্ট অ্যান্সারটা বলে দিই, অপশান এটা FINANCIAL, ফিনান্সিয়াল। বাকিগুলো দেখা দরকার নাই, সঠিকটা দেখলে বেটিকটা অটোমেটিক পালিয়ে যাবে, তাই না। আচ্ছা, নাম্বার 8 এ কি নেসেসারি, খুব জনপ্রিয়, তো এর অ্যান্সার হবে অপশান বিটা, NECESSARY, নেসেসারি। এবার নাম্বার 9 হচ্ছে রেফ্রিজারেটর, অর্থাৎ ফ্রিজ যেটা বলি, সেটা হচ্ছে অপশান সি, REFRIGERATOR, রেফ্রিজারেটর। ঠিক আছে, তাহলে এই 3টে তোমরা নোট ডাউন করে নাও। চলো নাম্বার 10 কি রয়েছে, ফাইন্ড আউট দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ, অর্থাৎ ইনিশিয়েটিভ এই শব্দটার অপোজিট, আমি অ্যান্টোনিম সিনোনিম হিসাবে লিখিনি, জাস্ট অপোজিট, যে ভাই আসুক না কেন এই মাথায় রাখবে, অপোজিট মানে অ্যান্টোনিম, আর সেম মিনিং হয়ে গেলে সিনোনিম। ঠিক আছে, তাই ইনিশিয়েটিভ এই শব্দটার মানে আগে জানতে হবে, তবেই তোমরা সিনোনিম অ্যান্টোনিম করতে পারবে, মানে না জানলে কিন্তু হবে না। এবার যদি মুখস্থ বা কমন পেয়ে যাও সেটা তো বলার কিছু নেই। তো ইনিশিয়েটিভ মানে সূচক, সূচক বলতে কি, সেই অঙ্কের ক্ষেত্রে আমরা যে সূচক ব্যবহার করি সেটা না, এটা হচ্ছে সূচক হয়েছে আরম্ভ, অর্থাৎ কোনো কিছু উদ্যোগ নেওয়া বা আরম্ভ হওয়া, হ্যাঁ, সেই প্রথমটা তাকে বলা হয় তোমার ইনিশিয়েটিভ। তো এর বিপরীতটা চেয়েছে, ঠিক আছে, এর বিপরীতটা হবে তোমার ইন্ডোলেন্স হয়ে যাবে এর বিপরীত, যার মানে হচ্ছে আলস্য বা সমবিমুখ। আর প্রিপারেটরি, পারসুয়েসিভ, ইন্ট্রোডিউসিং, এগুলো হচ্ছে তোমার এই ইনিশিয়েটিভের নিয়ারেস্ট মিনিং। তোমাদের সুবিধার জন্য আমি নিয়ারেস্ট মিনিং 3টে রেখেছি, যাতে তোমরা ইনিশিয়েটিভ যদি সিনোনিম আসে তাহলে এই 3টের ভিতরে কোনো একটা পাবে।
সেই জন্য একটা তোমাদের জন্য রেখেছি অ্যান্সার, যেটা অপোজিট, আর বাকি 3টে সিনোনিম। ঠিক আছে, চলো নাম্বার 11টা দেখে নিই। 11-এর ক্ষেত্রে কী হচ্ছে, বিলিটেড। এটা কী বোঝায়, সেম মিনিং অর্থাৎ সিনোনিম। তো বিলিটেড আগে শব্দটা আমাদেরকে জানতে হবে, মানেটা কি, ধীর গতি সম্পন্ন। ঠিক আছে, একদম স্লথ, হ্যাঁ, আস্তে আস্তে যাওয়া, ধীর গতি সম্পন্ন। তো এর আগে তোমার এটা দেখে নিই সিনোনিম, ঠিক হয়েছে টার্ডি। টার্ডি হয়ে যাচ্ছে এর সিনোনিম, আর বাকি ক্ষেত্রে তোমার অ্যান্টোনিম। ঠিক আছে, এই বিলিটেডের সিনোনিম হচ্ছে টার্ডি, অর্থাৎ ধীর, স্লথ, স্লোলি, আর প্রম্পট, অ্যালার্ট, সোয়াঙ্কি এগুলো হচ্ছে তোমার অ্যান্টোনিম, অর্থাৎ এগুলো দ্রুত গতি সম্পন্ন। ঠিক আছে, নাম্বার 12 হচ্ছে কি, ভয়েস চেঞ্জ। দেখো 1 সেকেন্ডের ভিতরে তোমরা ভয়েস চেঞ্জ করে নিতে পারবে, এবং এই রিলেটেড আমার তো প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে তোমরা ভিজিট করো। এখান থেকে তোমরা যদি ইংলিশ একটু যদি ফলো করো, আশা রাখছি তোমাদের কোনো প্রবলেম হবে না 10 তুলতে, মানে যে সমস্ত ক্লাসগুলো আজ থেকে যেগুলো দিয়ে দিয়েছি, এবং পরবর্তীকালে যদি আরও ক্লাস দেখো তোমার আরও বাড়বে নাম্বার। ঠিক আছে, তো এটাও শান্তি পাবে তোমরা কিন্তু যদি এই ক্লাসগুলো করো, যেটাই দেখবে সেই ব্যাপারে একটু শিখতে পারবে। তো যাক, একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে। দেখো যে হোয়াই ডিড সি ব্রেক দ্য গার্ডেন ওয়াল, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর ভয়েস চেঞ্জ আমরা কী করবো, দেখো প্রথমে আমরা এই WH ওয়ার্ডটা দেখবো ফার্স্ট আছে না, তো প্রতিটা ক্ষেত্রে WH ওয়ার্ড রয়েছে, আর আমাদের এটা কোনো টেনশন নেই। এবার আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে, মাথায় রাখবে। ডিড যদি শব্দটা থাকে তাহলে অপশনে থাকবে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। এবার দেখা গেল যদি দুটো এই অপশনে দুটোতেই থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে, আর সম্ভবত 90% তোমাদের এই একটা থেকেই অ্যান্সার করে নিতে পারবে, যেটি এখানেও আছে। তাহলে কী বললাম, ডিড থাকলে ওয়াজ ওয়ার হয়, আর ডু বা ডাজ থাকলে এমএজআর হয়। ঠিক আছে, তাহলে আমি দেখে নিলাম যে ডিডের পরে এখানে কি দেখব, অর্থাৎ এই যে অক্সিলারি ভার্বগুলো, মানে যে হোয়াই এর পরে কী আছে, দ্য গার্ডেন, এখানে নাই, ফলস। এখানে হেড আছে, এটাও হবে না। এখানে ইজ আছে, এটাও হবে না। তাহলে পরে থাকলে কি ওয়াজ। তো এতটা না দেখে একদম ডাইরেক্ট আমরা ওয়াজটা খুঁজবো, এটা অ্যান্সার, অতএব ডিটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইবার যদি ওয়ার শব্দটা থাকতো, বলা যায় না, এখানে ধরো ওয়ার শব্দটা আছে, তখন আমরা কী দেখব, এবার আমরা দেখব এই লাস্টে যে শব্দটা থাকবে সেটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, আর প্লুরাল হবে ওয়ার হবে। অতএব এখানে গার্ডেন ওয়াল একটা বোঝাচ্ছে। ওকে, চলো নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর যেটা রয়েছে, দেখো এটা প্যাসিভে করে দেওয়া আছে। ইট ইজ বিং রিড বাই আস। কী করে বুঝবে, এ বি ভার, BEN আর BEING এগুলো যদি থাকে তাহলে প্যাসিভ। ঠিক আছে, তো এইবার যদি BEING থাকে তাহলে প্রশ্নে, যদি তোমার অ্যান্সার যদি বিং থাকে তাহলে অ্যান্সারটা এই কোশ্চেন হয়ে যাবে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, দেখিনি একটাতেই অ্যান্সার আমরা করে দিতে পারবো, সেটা হচ্ছে অপশন এটা। দেখো আর একটাতেও কিন্তু আইএনজি যোগ নেই। ঠিক আছে, এবার যদি তোমার বি থাকতো, এইটা যদি প্রশ্নে থাকতো তাহলে তোমার উত্তর যদি থাকতো তাহলে প্রশ্নে আমরা রাখতাম শ্যাল উইল, তাহলে এখানে ছিল, বা ক্যান কুড এগুলো ছিল। ঠিক আছে, এগুলো দেখতাম। আর যদি তোমার এই যে বিন শব্দটা বললাম তাহলে অ্যান্সার যদি এটা থাকতো, আর প্রশ্নে আমরা দেখতাম হ্যাভ হ্যাজ। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যেত। ঠিক আছে, অতএব এটা বুঝে নিতে পারলে। চলো তারপর এটা দেখে নিই। নাম্বার 14 কী রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মোস্ট ইম্পর্ট্যান্ট কি, টু রাইট আন্ডার এ ডিফারেন্ট নেম। যখন কোনো ব্যক্তি, বিশেষ করে এখানে কবিতার ক্ষেত্রে যারা কবি হয়, লেখক হয়, তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা, মানে এই সেন্টেন্সটা প্রযোজ্য হয় যে অন্য নামে লেখা, নিজের যে নাম ছাড়াও অন্য নামে যদি কেউ লিখে রাইট আন্ডার এ ডিফারেন্ট নেম, তাহলে তাকে এক কথায় কী বলে। অ্যানোনিমাস আছে, বায়োগ্রাফি আছে, সিডোনিম আছে, মাস্কুলার আছে। ওকে, তো একটা দেখে নিই এইটার, যেহেতু মানেটা থাকতে পারে যে অ্যানোনিমাস মানে নামহীন বা বেনামে বা অজ্ঞাত নাম। ঠিক আছে, অজ্ঞাত নামে এখানে বলা হচ্ছে না। আর বায়োগ্রাফি মানে আমরা জানি কোনো একজনের কোনো একটা বিশিষ্ট ব্যক্তির কোনো একজন লিখবে তার জীবনী। আর সিডোনিম, সিডোনিম হচ্ছে ছদ্মনাম, অর্থাৎ যে নাম আছে সেই নাম ছাড়াও একটা নাম ধারণ করে কোনো রাইটার তিনি লিখছেন, তাকে বলে সিডোনিম। আর মাস্কুলার মানে তোমার ছদ্মবেশ বা মুখোশধারী, সেই নামের ক্ষেত্রে আসছে না। কোনো একটা ব্যক্তি সে মাস্ক, এটা মাথায় রাখবে, মাস্ক আমরা এখন যে করোনার জন্য আমরা ব্যবহার করছি মাস্ক, তাহলে মাস্ক মানে কি, মুখে দেওয়া কোনো একটা ব্যক্তি। তাহলে এখানে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সিটা, সিডোনিম। জাস্ট এটা অ্যান্সার বললেই হয়ে যেত, কিন্তু এগুলো একটু জাস্ট তোমাদের জানানোর জন্য একটু বলা হলো। ওকে, এবার আমরা দেখবো নাম্বার 15 কী রয়েছে, প্রপার্টি ইনহেরিটেড ফ্রম ওয়ান্স ফাদার অর অ্যানসেস্টার। অর্থাৎ যখন কোনো একটা পিতার কাছ থেকে বা কোনো তার পূর্বপুরুষের কাছ থেকে যখন কোনো পরিবার সূত্রে
বা ইনহেরিটেড মানে সহজাত, যেটা পেয়ে থাকে কোনো সম্পত্তি, তখন তাকে কী বলে, যেটা আমরা পৈতৃক সম্পত্তি বলি। ঠিক আছে, তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার বলার আগে একটু দেখে নিই, দুটো বলবো, বেশি না। একটা হচ্ছে আলিমনি আর একটা হচ্ছে পেট্রোমনি, এই দুটো আমাদের দরকার নাই। তো আলিমনি হচ্ছে এটাও একটা টাকা, পেট্রোমনি এটাও একটা টাকা বা সম্পত্তি রিলেটেড। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বিটা, প্যাট্রিমনি, অর্থাৎ পৈতৃক সম্পত্তি। আর আলিমনি হচ্ছে কোনো একজন ব্যক্তি তার স্ত্রীকে যখন ডিভোর্স দেবে, ঠিক আছে, তো সেই স্ত্রী বা তার যদি সন্তান থাকে তাকে দেখভাল করার জন্য কিছু টাকা দেওয়া হয়, টাকা দিতে হয়, ঠিক আছে, ভরণ পোষণ, তাকে বলে আলিমনি। ঠিক আছে, আর এই ইনহেরিটেড সম্পত্তি হয়ে সেটা হচ্ছে প্যাট্রিমনি। আশা করছি বুঝতে পেরেছ। চলো পরের অপশন নাম্বার 16 কী রয়েছে, এ গ্রিন হর্ন, পুরোটা পড়া দরকার নেই। গ্রিন হর্ন এই শব্দটার ইডিয়ামটা কী হবে, ঠিক আছে, পুরো মানে যদি মানে পারো এই লাইনটা দিয়ে, অনেক ক্ষেত্রে সেন্টেন্স থেকেই কিন্তু মানে অ্যান্সারটা বাহির করা যায়। দো এ গ্রিন হর্ন ইন পলিটিক্যাল ফিল্ড, যদিও রাজনৈতিক জগতে সে গ্রিন হর্ন, হি অ্যাপিয়ার্স টু হ্যাভ এ ব্রাইট ফিউচার। তবুও মানে এই দো এই কমা থাকবে না, তবুও মানে এই দুটো জিনিসের কিন্তু বৈপরীত্য বোঝাবে। তবুও সে কিন্তু তার ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যৎ হয়েছে। তাহলে এখানে বোঝা যেতে পারে যে এই পলিটিক্যাল ক্ষেত্রে বা ফিল্ডের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সে খুব একটা অভিজ্ঞতা বা তার অভিজ্ঞ নয়, তবুও কিন্তু সে ব্রাইট ফিউচার, এটাই কিন্তু মনে আসছে। তার কারণ হচ্ছে এই দো শব্দের যখন ব্যবহার করা হবে, এই মানে কমার আগে পর্যন্ত একটা মানে যা হবে ঠিক তার এটা বিপরীত, বৈপরীত্য বোঝাবে। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডিটা, কি ইনএক্সপিরিয়েন্সড, যার কোনো এক্সপিরিয়েন্স নাই, অর্থাৎ পলিটিক্যাল ফিল্ডে তার কোনো এক্সপিরিয়েন্স নাই, তবুও সে কিন্তু ব্রাইট ফিউচার মানে তৈরি করে ফেলেছে, তাই না? এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। অর্থাৎ গ্রিন হর্ন এর ইডিয়াম বা এর ইংলিশ মিনিং যেটা হবে সেটা ইনএক্সপিরিয়েন্স। ওকে, তো বন্ধুরা আবার বলছি, তোমাদের যদি WP কনস্টেবল মেনটাকে একটা ক্র্যাক করতে চাও, আমাদের চ্যানেলটাকে ফলো করো, এবং আমাদের যে পেড কোর্স চালু হয়ে গেছে অবশ্যই তোমরা অ্যাডমিশন নাও। এখান থেকে এর থেকে আরও ভালো ভালো ক্লাস দেওয়া হয়েছে, সেগুলো রেকর্ডেড ভিডিও হিসাবে রয়েছে। তোমাদেরকে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, যেখানে অনায়াসে তোমরা 15+20 পেয়ে যাবে। 15+ বলে 20 পেয়ে যাবে অতি সহজে, এবং সহজে তোমরা WP তাকে ক্র্যাক করে নেবে। ওকে, যদি ভর্তি হতে যাও, আমাদের ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, কীভাবে ভর্তি হবে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে ভর্তি হয়ে যাও। ওকে, নাম্বার 17 কি, অন দ্য কার্পেট, হোয়াট ইজ অন দ্য কার্পেট দিস ডেজ ইন দ্য নিউজ পেপার। তো অন দ্য কার্পেট এই শব্দটার আমার মূল যে ভার্ব বা ইংলিশ ওয়ার্ড কী হবে, এর কারেক্ট অ্যান্সার যে টু বি আন্ডার এ কনসিডারেশন, অর্থাৎ কোনো কাউকে বিবেচনা করা, কোনো কিছুর বিবেচনা বিষয় থাকা, তার হচ্ছে অন দ্য কার্পেট। ঠিক আছে, চলো নাম্বার 18 কী আছে, ড্যাম স্কুইব। ড্যাম স্কুইব এর মানে হচ্ছে কমপ্লিট ফেলিওর, অর্থাৎ এখানে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কমপ্লিট ফেলিওর, একদম সমস্ত দিক থেকে সে ব্যর্থ, তাকে বলে ড্যাম স্কুইব। দেখো আমরা বলি না ড্যাম চলে যা, মানে সে ব্যর্থ। ওকে, নাম্বার 19 কী রয়েছে, প্রোভার্বস, একদম পুরো মুখস্থ করতে হবে প্রোভার্বস ব্যাপারটা, তাই না? দেখো একটু যদি তোমরা একটু ফলো করো, দেখো কি পার্থক্য রয়েছে। এই প্রোভার্বস থেকে শূন্যস্থান আসতে পারে, সেজন্য সঠিকটা মুখস্থ করো। একদম কারেক্ট অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, বাকিটা বলা দরকার হবে না। অপশান 19 এটা হবে কারেক্ট অ্যান্সার। এ বেড ওয়ার্কম্যান ক্রেলস উইথ হিজ টুলস, নাচতে না জানে উঠোন বাঁকা, যেটা আমরা বলি। এ বেড ওয়ার্কম্যান, একটা খারাপ ওয়ার্কম্যান, সর্বদাই তার জিনিসপত্র নিয়ে, টুলস মানে জিনিসপত্র নিয়ে এসে ঝগড়া করে, মানে কি নাচতে না জানে উঠোন বাঁকা। নাম্বার 20 ক্ষেত্রেও একটা ইডিয়মস দেওয়া, এই প্রভাবস দেওয়া আছে, অর্থাৎ উলু বনে মুক্ত ছড়ানো। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার অপশন বি, কাস্ট পিলস বিফোর সোয়াইন। হ্যাঁ, কাস্ট পিলস বিফোর সোয়াইন। চলো পরে দেখি। এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা একদম হুবহু কমন পেয়ে যাবে, ও বাকিগুলো পাবে কিন্তু এগুলো একদম বলা যায় না, একদম পুরোটাই অপশন সহ। কি, মাই ফাদার কিপস অল হিজ ডেস পেপার্স ইন এ লক অ্যান্ড কি। আমার বাবা সমস্ত তার যে ডেস পেপার্সগুলো লক অ্যান্ড কির মধ্যে রেখেছে। ঠিক আছে, এই লক অ্যান্ড কির জায়গায় ড্রয়ার শব্দটাও থাকতে পারে। ঠিক আছে, যাই হোক, তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যেটা কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল মানে যেগুলো খুব গোপনীয়, বিশ্বস্ত কোনো একটা জিনিস, সেগুলা। হ্যাঁ, রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, ইউজফুল মানে প্রয়োজনীয়, নেসেসারি প্রয়োজনীয়, কিন্তু
এটা হচ্ছে গোপনীয়, এটা হবে কারেক্ট অ্যান্সার। মুখস্থ করলাম, এটাই পরীক্ষা আসতে পারে। নাম্বার 22 কী রয়েছে? দ্য ম্যানেজিং ডিরেক্টর ট্রিটেড দ্য এমপ্লয়ি টু এ ড্যাশ লাঞ্চ অ্যাট অ্যান এক্সপেন্সিভ হোটেল। দ্য ম্যানেজিং ডিরেক্টর তার এমপ্লয়িজদের নিয়ে একটা সুন্দর একটা হোটেলে, এক্সপেন্সিভ মানে একদম দামি হোটেলে লাঞ্চ করলেন। ঠিক আছে, তো এটা কী হবে? অপশান ডি, সাম্পটিউয়াস, অর্থাৎ ঐশ্বর্যবান, অতীব ব্যয়বহুল একটা লাঞ্চ করা হলো হোটেলে। ঠিক আছে। নাম্বার 23 কি আছে? ও সাচ এ প্রিটি গার্ল হুম হ্যাড সি। ও কি সুন্দর একটা মেয়ে, গার্ল, হুম হ্যাড সি, তাকে কে দেখাশোনা করে, এটা অর্থাৎ এটা ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ। তো এটা কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন এ, টেকেন আফটার। টেকেন আফটার মানে কেয়ার করা, অর্থাৎ দেখাশোনা করা, লালন পালন করা। ঠিক আছে, চলো নাম্বার 24 এটা একটা আছে তোমার শূন্যস্থান পূরণ, তবে এটা তোমার যেটা কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ হয়েছে। ঠিক আছে, কি এ ড্যাশ অফ চিলি কোল্ড ওয়েদার ইজ এক্সপেক্টেড ইন দ্য নেক্সট ফিউ মান্থ। তো ড্যাশ অফ চিলি কোল্ড ওয়েদার কি ফেজ, PHSA ফেজ, এ ফেজ অফ চিলি কোল্ড ওয়েদার। ওকে, চলো 25 দেখব কি আছে? সিনোনিম, অর্থাৎ স্পোরাডিক এই শব্দটার সিনোনিম কি? আগে দেখিনি স্পোরাডিক শব্দের মানে কি? যে বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটে যেটা রয়েছে, ডিসঅর্ডার। ঠিক আছে, কিন্তু এটা কি বলা হয়েছে? এর এই যে চারটা রয়েছে, এই চারটের ভিতরে সঠিক যেটা বার করতে হবে সেটা হচ্ছে ইফিউজ। ঠিক আছে, ইফিউজ হিসেবে এখানে কারেক্ট অ্যান্সার। চলো 26 আছে, এটাও একটা সিনোনিম কি হয়েছে? প্র্যাগম্যাটিক মানে হচ্ছে তোমার ব্যবহারিক। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এজাইল, যেটা রয়েছে অপশান এতে। মুখস্থ করলে ওগুলো লিখলাম। ওকে, এজাইল, বাকিটা সব হচ্ছে তোমার অ্যান্টোনিম। এজাইলটা হচ্ছে এর সিনোনিম, বাকিটা হচ্ছে আইডিয়ালিস্টিক, ইনস্টিগেট, কমপ্লিয়েন্ট, এগুলো সবটা হচ্ছে এর বিপরীত শব্দ। তাহলে একসাথে দুটো আলোচনা করা হবে, মানে পড়া হবে। এইবার দেখো ন্যারেশন চেঞ্জ। ওকে, এর ওপর অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নাও, অতি সহজে তোমরা শিখে নিতে পারবে ন্যারেশন চেঞ্জ। চলো সহজ দেখে নিই কি? দ্য গার্ল ওয়ান্ডার্ড হোয়ার দ্য স্পেয়ার হ্যাড গান, অর্থাৎ এটা তোমার ইনডাইরেক্ট স্পিচও করা আছে। আমরা যেটা ন্যারেশন চেঞ্জ করি পরীক্ষায় সাধারণত এটা থাকে, আমরা এটা করি, কিন্তু বলা যায় না ইনডাইরেক্ট করে দিয়ে তোমাকে ডাইরেক্ট আসতে পারে। ওকে, তো এবার আমরা কীভাবে করবো দেখো, আগে অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা অপশান বি যেটা রয়েছে সেটা। এই ওয়ান্ডার এই শব্দটা মানে কি? অবাক হওয়া, মানে সেটা হচ্ছে ও এই শব্দটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এবার বাকিটা যে হোয়ার দ্য স্প্যারো হ্যাড গান, এটা থেকে আমাদেরকে দেখতে হবে। তো যদি কোনো অ্যান্সার অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ যদি হ্যাড থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচে হ্যাভ অথবা হ্যাজ হয়। ঠিক আছে, এবং সেটা বসবে অবশ্যই এই তার আগে যে সাবজেক্ট থাকবে সে অনুযায়ী। তো এখানে স্প্যারো শব্দটা হচ্ছে, তাহলে হ্যাডটা কী হয়ে যাবে? হ্যাভ। ঠিক আছে, এবং এটা দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। ঠিক আছে, এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে ইন্টিগ্রেটেড সেন্টেন্সে, সেজন্য সাবজেক্টের আগে হ্যাভ বসবে। ঠিক আছে, আর হ্যাভ যদি থাকে তাহলে মূল ভার্বে থার্ড ফর্ম বসবে, এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হোয়ার হ্যাভ দ্য স্প্যারো গান। ঠিক আছে, চলো তারপর এটা দেখি 28 কী রয়েছে? এটাও একটা ন্যারেশন চেঞ্জ, যে কালা সেড টু রাধা হু ওয়ার ইউ স্পিকিং টু ওভার দ্য ফোন, মানে এটা ইন্টিগ্রেটেড সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো এর কারেক্ট অ্যান্সার দেওয়ার আগে একটু বলে নিই যে যখন ইন্টিগ্রেটেড সেন্টেন্স হবে তখন এই যে সেডের জায়গায় আক্সটা হবে, তো চারটেতেই আক্সটা আছে, অসুবিধা নেই, এবং সর্ববস্তু হবে। এবার এই যে হু, ওটা যে তোমার, হ্যাঁ এটা মাথায় রাখবে, এই যে ওখানে আমরা রিপোর্টেড স্পিচ অর্থাৎ যেটা ইনভার্টেড কমার ভিতরে যখন শুরু হয়ে যাবে, ঢুকবো, তখন ইন্টারোগেটিভ ক্ষেত্রে WH ওয়ার্ডটা যদি থাকে সেই WH ওয়ার্ডটা বসে যাবে, যদি না থাকে তাহলে ইফ বসবে, সেই ক্ষেত্রে দ্যাট বসবে না। তাহলে এখানে দুটোই বাদ, কেন? প্রথমে দুটোতে দ্যাট বসানো আছে, এটা ভুল। ঠিক আছে, তাহলে হু বসবে। এইবার তাহলে এই সি এবং ডি এর ভিতরে আমাদের অ্যান্সার আসছে। এবার দেখিনি তারপরে কী হবে, এই যে সাবজেক্টটা আমরা দেখবো, এই সাবজেক্টটাকে কাকে বোঝাচ্ছে? ইউ, রাধাকে বোঝাচ্ছে, তাহলে সি একটা আমি অবশ্যই বসে দিলাম। এইবার আমাদের তাহলে দেখা হয়ে গেল, বেশি কিছু দেখতে হবে না, মানে এর কাজ কমপ্লিট করলাম, এর কাজ কমপ্লিট করলাম। এইবার WH ওয়ার্ড, এই WH ওয়ার্ড অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে তোমার ইনডাইরেক্টের ক্ষেত্রে হ্যাডবিন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাডবিন হয়ে যাবে। তো দেখো এখানে কি আছে? হ্যাডবিন, এখানে হ্যাজবিন আছে, তাহলে এটা ডিটা ভুল, অপশান সিটা হবে কারেক্ট আনসার। বাকি আর দেখার দরকার নেই, এই দুটো তিনটে জিনিস জানলেই তোমার অতি সহজে ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। এরকম আমাদের ন্যারেশন চেঞ্জের পুরো ক্লাস দেওয়া আছে, একটা দেখলে তো তুমি বুঝতে পারবে না,
পুরো ক্লাসগুলো দেখতে হবে, তাহলে বাকি যে সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে সহজেই করে নিতে পারবে। চলো 29, এটাও একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছি জাস্ট তোমাদের শেখানোর জন্য, মানে যাতে বুঝতে পারো যে এই ধরনের যদি আসে অতি সহজে করে নিতে পারো। তো এখানে দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, আচ্ছা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি না থাকে তাহলে সেটা জায়গায় টল্ড হবে, তো 4টিতে টল্ড আছে। ওকে, আর এই যে রিপোর্ট স্পিচ যখন এবার আমরা শুরু করবো তখন দ্যাট বসবে, তো এখানে দ্যাট আছে, অর্থাৎ এই পর্যন্ত আমাদের কারেক্ট। বাকিটা আমরা দেখে নেব। আই বলতে কী বোঝানো হচ্ছে এইটা, সি অর্থাৎ এই কৃষ্ণাকে, তা এখানে হি এটাও ঠিক আছে, সব 4টির ক্ষেত্রে হি আছে। এইবার এই আয়ের পর কমা চিহ্ন দিয়ে দুটো এল আছে, মানে কি এই এল দুটো মানে উইল, ঠিক আছে, এল দুটো মানে উইল, তাহলে এই উইল হচ্ছে, তাহলে এবার কী হবে, উইল হয়ে গেলে উড হবে, উইল থাকলে উড হবে। তাহলে আমরা দেখি এটা উইল আছে ভুল, দুটো ক্ষেত্রে এটা উড আছে, এটা ঠিক হতে পারে, আর সিটা ভুল। ওকে, এইবার বাকিটা দেখে নিই, মানে কী হবে, তারপর যে ভার্বটা আছে সে ভার্বটা ঠিক হয়ে যাবে, ঠিক যাবে রিটার্ন, তাহলে এটার ক্ষেত্রে রিটার্নটা আছে, দ্য বুক আফটার এই পর্যন্ত ঠিকই আছে, ঠিক আছে, এটা বাদ দিলাম, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। এইবার যেটা আমাদেরকে দেখতে হবে, এই যে আই হ্যাভ যে রিড রয়েছে, তো আমরা দেখলাম যে হ্যাভ যদি থাকে ডাইরেক্ট স্পিচে তাহলে সেই ক্ষেত্রে কি যে হ্যাড হয়, ঠিক আছে নাকি। এইবার এটা কিন্তু একটু মাথায় রাখবে। এবার এই আই মানে কি, এই আইটা হয়েছে যে কৃষ্ণা, তাহলে এখানে হি হয়ে যাবে, এখানে হি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কি বললাম, হ্যাভ থাকলে হ্যাড হয়, তাহলে এটা কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, এখানে হ্যাজ আছে। তাহলে বুঝতে পেরেছো, দেখো বেশি কিছু আমরা মানে মুখস্থ করলাম না, রুলস আমাদের জানতে হলো না বেশি কিছু, কি ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু নোট ডাউন করে রাখো, হ্যাঁ, তাহলে কিন্তু অতি সহজেই তোমরা ন্যারেশন চেঞ্জ 3-4 যা আসে অতি সহজে পেয়ে যাবে। তো এর জন্য কিন্তু আমরা তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য বলছি, তো যেখানে একদম ডিটেলসে তোমাদেরকে এইরকমভাবে ছোটো ছোটো যে সমস্ত জিনিসগুলো অর্থাৎ যেগুলো পরিবর্তন করতে হয় সেগুলো দিয়ে শেখানো আছে, শর্ট টিক্সের মাধ্যমে শেখানো হবে। চলো আজকে আমাদের এই পর্বে লাস্ট যে কোয়েশ্চেনটা, এটাও ন্যারেশন চেঞ্জ দিচ্ছি, তার কারণ 3 থেকে 4টে ন্যারেশন চেঞ্জ আসবে। ওকে, তো এটা দেখে নিই। প্রথমে কী আছে দেখো, রিপোর্ট স্পিচটা প্রথমে আছে আর রিপোর্টিং ভার্বটা লাস্টে আছে। তো রিপোর্টিং ভার্ব সেই যেখানে থাকবে না কেন প্রথমে বসাতে হবে। দ্য মাদার সেড, তো মাদার সেড 4টিতেই ঠিক আছে। এবার কি দেখবো, এখানে কোনো জিজ্ঞাসা নাই, তাহলে আমরা দ্যাট বসাবো, তাহলে দ্যাট আছে, সব আছে, ঠিক আছে। এবার এখানে সাবজেক্ট হচ্ছে জ্যাক, তো জ্যাক বসে যাবে, তাহলে জ্যাক বসে গেছে। এবার এখানে দেখো হ্যাভ হ্যাজ কিছু নেই, আছে কি উইল সেল এগুলো কিছু নেই। তো কিছু নেই মানে কি, সেটা V1 আছে অথবা V2তে আছে। এই জিনিসটা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সেটা V1 না V2। তাহলে এই ফেল শব্দটা আছে তোমার V2তে আছে, ঠিক আছে। তো এবার দেখে নিই, যদি তোমার সেল উইল হ্যাভ হ্যাজ নাই তাহলে সেগুলো মানে রিপোর্টিং ভার্বেও বসবে না। দেখে নিই আছে কি না, হ্যাজ আছে তাহলে এটা ভুল, হ্যাড বিন আছে এটা ভুল, হ্যাঁ হ্যাড বিন আছে এখানে হ্যাড না, আর এখানে এই দুটো আমাদের ভিতরে আসবে অ্যান্সার, অর্থাৎ সি এবং ডি এর ভিতরে। দেখে নিই সি আর ডি এর ভিতরে কোনটা হবে। তো এইটা যে বললাম কি V2, ঠিক আছে। তো V2 যদি থাকে সে যে কোনো ভার্ব হোক না কেন, তাহলে পরীক্ষার অর্থাৎ পরীক্ষা বলছে উত্তরে হবে তোমার হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, ঠিক আছে। তাহলে এখানে দেখো হ্যাড V3 আছে, এখানে হ্যাড নাই, অতএব এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সিটা। আশা করছি বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকে আমরা 42 নম্বর সেটে মোট 30টি গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক থেকে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন এবং তার আলোচনা করলাম, তোমাদের কাছে যতটা সহজভাবে বোঝানো যায় চেষ্টা করলাম। তো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেল তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।